হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে 14,000 টাকায় সংসার চালাবো, সঞ্চয় করবো, এর একটা বাজেট প্ল্যান দেখাবো। তার আগে বলে নিচ্ছি, আমি গত ভিডিওতে দেখাইছি আপনাদের যে আমি বাজারে গেছিলাম, মার্কেটে গেছি, সেখান থেকে লবণ আর নুডলস কিনছি। এ ব্যাপারে কিছু কথা বলবো। এই যে দেখুন, একটা লবণ কিনছি, ফ্রেশ লবণ, আয়োডিনযুক্ত লবণ। এটা আমি রান্নার কাজে, খাবার কাজে ব্যবহার করব। আর এই যে পাশে থাকা লবণটা, এইটা হচ্ছে একটা প্যাকেটজাত লবণ, কিন্তু মোটা লবণ, আর হচ্ছে আয়োডিন ছাড়া লবণ। তো যাই হোক, এই লবণটা হচ্ছে আমি কিনছি মাছ ধোয়ার উদ্দেশ্যে। আমরা মাছ ধুই বা অন্য কিছু কাজে কিন্তু লবণ ব্যবহার করি, যেটা ধুয়ে ফেলে দেই, সেই কাজের জন্য কিন্তু আমি লবণটা কিনছি। তো আয়োডিনযুক্ত লবণটা অবশ্যই খাওয়ার কাজে ব্যবহার করবেন। আর যারা একটু চান আমার মতন এরকম গরিব মধ্যবিত্ত, যে সংসারে কীভাবে প্রতিটা জিনিস থেকে আমরা একটু হলেও সঞ্চয় করতে পারি, যে জিনিসটা থেকে করা যায়, তো দেখলাম যে মাছ ধোয়ার কাজে আমি যে লবণটা ব্যবহার করি, ঘরের লবণ, এটা অনেকটাই চলে যায় এবং অপচয় হয়। সেই কারণে কিন্তু আমি এই জীবনে প্রথম সংসার জীবনে এরকম লবণ কিনে আনলাম। তো আমি আমার মাকে দেখতাম ছোটোবেলায় যে মা মাছ ধোয়ার জন্য এরকম লবণ ব্যবহার করতো। আমার আব্বা হচ্ছে 2 ধরনের লবণ কিনতো। তো হঠাৎ করে আমি বাজারে দেখার পরে লবণটা আমার কাছে মনে হলো বেশ। তো এমনি আমরা যে এই যে প্যাকেট ফ্রেশ লবণ, এটা হচ্ছে 40 টাকা থাকে, আর এই লবণটা মাত্র 20 টাকা প্যাকেট। তো আমরা তো প্রতি মাসে অনেক টাকার মাছ টাছ কিনি এবং ধোয়ার প্রয়োজন হয়। আমি জানি না সবাই মাছ কি লবণ দিয়ে ধোন কিনা আপনারা। তো আমার বিশ্বাস বেশিরভাগ আপুমনিরাই মাছ লবণ দিয়ে ধোয় আর কি, গরম পানি লবণ দিয়ে। এভাবে কিন্তু মাছ আমরা ছোটোবেলা থেকেই মাকে দেখতাম ধুইতে, সেই কাজটা কিন্তু আমি করি। এই জন্য কিন্তু এই লবণটা আমি কিনছি। তো দেখুন, আজকে আমি যেদিন আমার মা ছিল, আমাদের জন্য যখন কষ্ট করছে, আমরা পড়াশোনা করছি, আমরা 4টা ভাই বোন। তো 4 ভাই বোনে আমরা যখন একসাথে পড়াশোনা করছি, আমার 2 ভাই হচ্ছে একসাথে ইউনিভার্সিটিতে পড়ছে, আমার বোন ইউনিভার্সিটিতে পড়ছে, শুধু আমিই ছোটো ছিলাম। ওই সময়টা আমি দেখছি যে আমার মা 20 টাকা বাঁচানোর জন্য, 50 টাকা বাঁচানোর জন্য আমার মা কতটা কষ্ট করছে। কারণ তখন বুঝতাম না যে মা এত কষ্ট কেন করে। আজকে বুঝতেছি, আজকে যখন আমার সন্তানরা পড়াশোনা করতেছে, ছোট ঢাকা শহরে থাকতেছি, মা গ্রামে থাকলেও অতটা খরচ না হলেও তারপর ওই পরিবেশে ওই সময় কিন্তু তার কাছে অনেক কঠিন ছিল। সে কিন্তু প্রত্যেকটা জিনিস থেকে আমার মা কিন্তু খরচ বাঁচানোর চিন্তা করছে বাচ্চাদের জন্য। সে কিন্তু ভালো কাপড় পরার জন্য কখনোই খরচ বাঁচাতো না। সে শুধু আমাদের পড়াশোনা করানোর জন্য, আমাদেরকে ভালোভাবে কি দেবে, খাতা কলম, বই খাতা, টিউশনি খরচ, এইগুলো দেওয়ার জন্য কিন্তু মা সারাক্ষণ প্রত্যেকটা জিনিস থেকে কিভাবে কম খরচ করা যায়, কিভাবে সঞ্চয় করা যায়, কিভাবে সাশ্রয় করা যায়, এগুলো কিন্তু চিন্তা করছে। তো আমি এখন যেহেতু মা হয়েছি, আমারও কিন্তু সেই মাথার মধ্যে একটাই ঘুরপাক খাচ্ছে। এগুলো আমার মায়ের শিক্ষা। আজকে আলহামদুলিল্লাহ আমার 2টা ভাই অনেক ভালো পজিশনে, আপনারা শুনলে অনেকে খুশি হবেন। সেটা হয়েছে, আমার একজন ভাই কিন্তু সচিব, আরেকজন অনেক ভালো জব করে। তো বোন হচ্ছে হাই স্কুলের টিচার, আমার দুলাভাই কলেজের প্রফেসর, আমি হচ্ছে প্রফেশনে নার্সিং সুপারভাইজার। একটা ভালো মানের মানে হসপিটালে জব করি। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বেসরকারি জব করি, কিন্তু বাংলাদেশে যতগুলো বেসরকারি প্রতিষ্ঠান আছে, হসপিটাল আছে, নাম করা যদি 4টা থাকে, তার মধ্যেই আমরা দুইজনেই 2টা প্রতিষ্ঠানে জব করি আলহামদুলিল্লাহ। আসলে কথা এই জায়গা না, কথা হচ্ছে যে আমরা যদি একটু কষ্ট করে সংসার থেকে ছোট্ট জায়গা থেকে যদি ছোট্ট মানে আমরা যদি সেভ করতে পারি, সেই সেভের টাকাটা কিন্তু আমার সন্তানের কাজে লাগবে, ভবিষ্যতের কাজে লাগবে। এই জিনিসটাকে অনেকে খুব ন্যারোভাবে, নেগেটিভভাবে দেখে। আসলে আমার তাদের উদ্দেশ্যে কিচ্ছু বলার নাই। আজকের এই ছোট্ট স্যাক্রিফাইস আমার বাচ্চা কাচ্চাকে একদিন অনেক ভালো কিছু দিতে পারে, ভালো কিছু বই আনতে পারে ওদের জীবনে, সেই প্রত্যাশা আমি সেই কষ্টটার জন্য প্রতিদিন এই কষ্টটা করতে। আজকে হয়তো আমি শহরে থাকি, আমার লাইফস্টাইলটা আশেপাশের মানুষ জানে না, দরজার ওপারের মানুষটাই জানে না যে আমি কি করতেছি, আমি আয় কত করতেছি, ব্যয় কত করতেছি, বা খরচ কত করতেছি, কিছুই জানে না। এখন গ্রামে কিন্তু জানতো সবাই। যেমন আমার মা বাবা যখন গ্রামে ছিল, তখন আমাদেরকে মানুষ করার জন্য মা বাবা কত কষ্ট করছে, সেটা কিন্তু আশেপাশের মানুষ দেখছে। খুব ভালোভাবে না উপলব্ধি করলেও কিছুটা হলেও দেখছে। কিন্তু এখন কিন্তু ঢাকা শহরে দেখানোর কোনো মানে সুযোগ নাই, বা কেউ দেখেও না, আর দেখানোর কোনো প্রয়োজনে নেই। শুধুমাত্র এই যে ইউটিউব করি বলে কিন্তু আপনারা জানতে পারেন যে হ্যাঁ, আমি কিভাবে চলতেছি, কিভাবে চলা উচিত। আসলে এরকম আমি আগেও বলছি, এখনও বলি, সেটা হচ্ছে এরকম আগে কিন্তু চলা শিখি নাই আমি, বাধ্য হয়ে। আর বাস্তবতা এমন কঠিন যে আমাকে শিখতে হইতেছে। কারণ হচ্ছে যখন দেখলাম, আমি হিসাব করলাম যে আমার মেয়ের পিছনে 20-22 হাজার টাকা খরচ, সংসারের সঞ্চয় থেকে শুরু করে বাড়ি করা, মানে সমিতি চালানো, ছোট বাচ্চা, আরেকজন বাচ্চা আছে আমার, তারপর হচ্ছে আমাদের সমস্ত খাওয়া দাওয়া, কাপড় চোপড়, দাওয়াত, সব কিছু মেনটেন করে আমাদের মান্থলি যে খরচ হয়, সেই খরচের হিসাবটা আমি আগামী একটা ভিডিওতে আনবো খুব শীঘ্রই। আপনারা চোখ রাখবেন আমার চ্যানেলে যে আমার পরিবারের খরচ কত। তো সেটা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমরা কতটা হিমশিম খাচ্ছি, যে জীবনে আমাদের চলার জন্য আরেকটু সচেতন হওয়া দরকার। সেই জন্যই কিন্তু আমি
এই ভবিষ্যতের কথা চিন্তা করে আমার মা বাবা যে কষ্টটা করছে আমি দেখছি, সেই কষ্টের কথা চিন্তা করেই কিন্তু আমি সচেতন হয়ে গেলাম আগে থেকেই, যে হ্যাঁ লাইফে যেন এমন পরিস্থিতি না আসে যে ছেলে মেয়ের যখন একসাথে ফর্ম ফিল আপ, একসাথে টিউশন ফি, একসাথে অনেক কিছু চাকরির জন্য কিংবা একসাথে তাদের প্রয়োজন হয়, 3-4টা বাচ্চা যখন একসাথে ভার্সিটিতে পড়ে, সেই বাবা মায়ের পরিস্থিতিটা যে কি হয় যারা করবেন বা যারা করছেন ভবিষ্যতে তারাই শুধু বুঝতে পারবেন। কারণ হচ্ছে আজকে আমার ভিডিওটা যারা দেখবেন, আমার সে সবাই জ্ঞানী গুণী, আমি জানি অনেক শিক্ষিত, তারা যখন এই ভিডিওটা আজকে দেখবেন তারা বুঝতে পারবেন যে আপু একদমই ঠিক কথা বলছে, ভুল কথা বলে নাই। যে 3-4 জন ছেলে মেয়ে যখন একসাথে ভার্সিটিতে পড়াশোনা করবে, স্কুল কলেজে পড়াশোনা করবে, ওই বাবা মায়ের কোনো বিলাসিতা থাকে না, ভালো খাওয়া থাকে না, চোখে ঘুম থাকে না, তাদের কিন্তু মানে মাথায় একটাই টেনশন, যে কেমন টেনশন জানেন, সেটা হয়েছে যে আপনার ক্ষেতে যদি ধান পাকা থাকে তাহলে দেখবেন যে বৈশাখ মাসে ঝড় আসছে, শিলাবৃষ্টি পড়বে, এরকম যদি কোনো সংখ্যা থাকে, একদম কালো মেঘ থাকে আর ধানটা পেকে গেছে, যে একটু বাতাস হলে ধানটা শুয়ে পড়বে, কৃষকের একদম হাসি শেষ, তার বছরের সব ফসল নষ্ট হয়ে যাবে। এই যে কৃষকের যে টেনশন থাকে তার সে হাজার হাজার গুণ বেশি টেনশন থাকে একজন বাবা মায়ের, যে বাবা মায়ের ঘরে 3-4 জন বাচ্চা কাচ্চা পড়াশোনা করে। তো আশা করি ভাই বোনেরা আমি যে কথাগুলো বলছি আপনারা খারাপভাবে নেবেন না। আমি আমার বাবা মাকে যেই টেনশনটা, যে কষ্টটা আমি তাদের জীবনে দেখছি আমাদেরকে মানুষ করার জন্য, আজকে কিন্তু আমার বাবা মার মুখে হাসি, আর মায়ের মুখে হাসি বা তার কোনো জিনিসের অভাব নেই। এটাই স্বাভাবিক, সন্তান যখন বড় হয় মানুষের প্রত্যেকটা বাবা মাকেই সন্তানরা কিন্তু সুন্দর করে রাখার চেষ্টা করে। আর একটা কথা মাথায় রাখবেন, যখন আপনি অভাবে পড়বেন, কষ্টে পড়বেন, দুঃখে পড়বেন, তখন কিন্তু আপনার পাশে খুব লোকজন কেউ থাকবে না, আশেপাশে আপনার যারা খুব ক্লোজ আত্মীয় স্বজন তারাও থাকবে না। তো আরও কিছু কথা বলবো, তার আগে বলি, এই যে দেখুন আমি বলছি না আমি নুডলস কিনছি, তো এখানে দেখেন আমার হাজব্যান্ড বাচ্চাদের জন্য একটা প্যাকেট নুডলস আনছে। প্রতি মাসেই আমরা স্বপ্ন, মিনা বাজার, আগুরা কিংবা এরকম দোকান থেকে আমরা আগে বাজার করতাম। তো এই নুডলসটার দাম হয়েছে 8 প্যাকেটের 170 টাকা। আর আপনারা দেখুন আমি ইদানিংকালে এরকম বাজার করতেছি, সেটা হয়েছে টঙ্গী পাইকারিতে যে নুডলসগুলো কিনতে পাওয়া যায়, এটা কেজি দরে বিক্রি হয়। এই যে এখানে 1 কেজি নুডলসে আমি অনেকগুলো নুডলস পেয়েছি, আমি হিসাব করছি যে 21 পিস নুডলস হয়েছে। আমার সবসময় এটা হিসাব থাকে, কারণ আমি প্রতি মাসেই কিছু না কিছু কেনার চেষ্টা করি। তো একটা আপু আমি যখন আমার বাজার প্ল্যান দেখাইছি মুদি বাজার, যে 1 কেজি নুডলস, সে আমাকে প্রচণ্ড খারাপভাবে কমেন্টস করছে, অনেক বাজে অশ্লীল ভাষায় কমেন্টস করছে, যে গাঞ্জাখোর মদখোর, আমি নাকি এইভাবে আরও খারাপ ভাষায় কথা বলছে। সে মাছ বাজারে অনেক অশ্লীল ভাষায় আমাকে কমেন্টস করছে, আমি নাকি বাজে ভিডিও দেই, এবং সেই অশ্লীল ভাষাটা আমি আপনাদেরকে বলতে পারবো না। আমি এরকম অশ্লীল ভাষার কমেন্টস হলে সেটাকে স্কিপ করে দেই, কারণ আমার খারাপ লাগে ওই কমেন্টসটা আমি দেখতে পারি না। এই জন্য, যেহেতু আমার হাতে গাইডলাইন আছে আমি এটা করে দিতে পারি। তো এই যে দেখুন এখানে 21 পিস নুডলস হয়েছে, আর আমি এখানে কিছু বাড়তি মশলা কিনবো, তাহলেই কিন্তু বাচ্চাদের 1 মাস চলে যায়। আর আমার যেহেতু 2 জন বাচ্চাই নুডলস প্রচণ্ড ভালোবাসে, সেই জন্য কিন্তু অনেক বেশি নুডলস লাগে। তো এখানে দেখুন 8 পিস নুডলস যদি হয় 170 টাকা, আর আমি এখানে 21 পিস পাইছি 110 টাকায়। তো আপনারা ভাবুন তো যে এখানে কত টাকা সাশ্রয় হয় এবং কতটা সুন্দর হয়। আর নুডলস কিন্তু অনেকেই বলবেন খোলা স্বাস্থ্য ভালো হবে না বা অস্বাস্থ্যকর, আসলে তা না। একটু হিসাব করবেন, আপনারা যেই খাবারটা আপনি সিদ্ধ করে বা সিদ্ধ করে ফেলে দেন, সেই খাবারটায় কিন্তু জীবাণুটা থাকে না। যেমন ধরেন নুডলসটা কিন্তু আমি সিদ্ধ করে পানিটা ফেলে দেবো অনেক, তো এটার জন্য রিস্ক একটু কম থাকবে। হ্যাঁ, আমার মনে হয় যে এটা কোনো সমস্যা হবে না। তো আমরা তো এর চেয়ে অনেক বাজে খাবার খাই, রাস্তাঘাটে খোলামেলা অনেক রাস্তার ফুটপাতের খাবারগুলো আমরা অনেকেই খাই। তো এরকম তর্ক করলে অনেক কিছু করা যায়, ভাবলে অনেক কিছু ভাবা যায়। আপনার আয় বুঝে আপনাকে ব্যয় করতে হবে, চলতে হবে। আর এগুলো কেউ না তো কেউ খায়, তাই না? তো আমরা যদি একটু চেষ্টা করি, সমস্যা কি? আল্লাহ তাআলা মুখ তুলে চাইলে একটা সময় যদি আমাদের জীবনের মোড় ঘুরে, তখন তো আর কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ, তখন কোনো সমস্যা হবে না। তো সেই জন্যই আপনি যখন অভাবে পড়বেন, আপনি যখন সমস্যায় পড়বেন, আপনার পাশে কাউকে পাবেন না দেখবেন। কিন্তু আপনি যখন সফল হবেন তখন কিন্তু আপনার পাশে লোক থাকার কোনো অভাব হবে না। আমার মা বাবা যখন কাপড় চোপড়ে অভাব করতো, আমরা যখন ড্রেসের অভাব করতাম, তখন কিন্তু আমাদের পাশে কেউ ছিল না। তবে আমরা খুব লাকি ছিলাম, সেটা হয়েছে আমার মামা খালারা আমাদের পাশে ছিল। আলহামদুলিল্লাহ, মামাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইলো, এবং আমার ভাইয়েরা এখন প্রচণ্ড সাপোর্ট করে আমার মামা খালাদের। এটা সবচেয়ে ভালো লাগে যে কোনো অসুবিধা হলে আমার ভাই বোনেরা আমার মামা খালাদের প্রচণ্ড হেল্প করে। তো এই জিনিসটা মানে এই যে কৃতজ্ঞতা বোধ, তাদের প্রতি ভালোবাসা, সেটা টাকা দিয়ে শোধ হয় না, কিন্তু এটা মনে রাখতে হয়। কিছু মানুষ আছে এরকম যে তারা জীবনে মনেও রাখে না, কৃতজ্ঞতা স্বীকারও করে না। উল্টা আপনার কিভাবে ক্ষতি করা যায়, আপনি যে তাকে জীবনে এত বড় উপকার করছেন সেটা মনে রাখবে না, উল্টা আপনার কিভাবে ক্ষতি করা যায় সেটার জন্য প্রস্তুত থাকবে সারাক্ষণ, আপনার জীবনটা বরবাদ করে দেবে সুযোগ পেলে। তো একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হয়েছে আমার মা যখন কষ্ট করছে আমাদেরকে মানুষ করার জন্য, তার কাপড় কিনতে প্রবলেম হয়েছে, আমাদের একটা ড্রেস কিনতে প্রবলেম হয়েছে, তখন কিন্তু আমার
আশেপাশের আত্মীয় স্বজনরা, আমার বাবার আত্মীয় স্বজনরা কেউ পাশে থাকে না। কিন্তু এখন যখন আমার ভাই ব্রাদাররা মানে অনেক অনেক কিছু করতেছে, সমাজের উন্নয়ন কিংবা দেশের উন্নয়ন অথবা আমাদের পারিবারিক উন্নয়ন, তখন কিন্তু লোকজন এসে আমার মাকে এত পরিমাণ শাড়ি গিফট করে আমাদেরকে, মানে তার সমাজের মুখে এতভাবে তারা শো করে, যেটা দেখলে হাস্যকর লাগে। আমরা এখন মাঝে মাঝে মনে মনে হাসি যে আমার মায়ের যেদিন কাপড়ের অভাব ছিল তারা কিন্তু দিতে পারতো, তাদের অর্থ ছিল, সামর্থ্য ছিল। আমার নিজের মানে কি বলবো, আর এগুলো বলার কিছু নাই, আমার আব্বার নিজের একদম রক্তের লোকজন, সেদিন কিন্তু আমাদেরকে কেউ দেখে নাই। তো আজকে কিন্তু এমন যে আমার মায়ের আলমারি উপচে পড়ে শাড়িতে, সে কোন কোন শাড়ি পরবে, সে কোনো কোনো শাড়ি আছে ভাজেই খোলে নাই কোনো দিনও। তো এরকম হয় আসলে, এইটাই জীবনের সফলতা, যে আপনার যখন থাকবে তখন আপনাকে সবাই দেবে। আমার বৈবাহিক লাইফেও আমি দেখছি যে আমি যাদেরকে শোরুম থেকে 2-3 হাজার টাকার কাপড় গিফট করছি, তারা আমাকে কাজের লোকের মতন সম্মান দিছে। কি করছে, উল্টা আমাকে এমন একটা কাপড় গিফট করতো যেটা কিনা আমার হতোই না, শরীরে লাগতোই না, এমন একটা নিম্নমানের দিত। গিফট আসলে ছোট হলেও গিফট, বড় হলেও গিফট। আপনি যদি খুশি মনে কাউকে দেন, আপনি যদি কাউকে বৈষম্য না করেন, যে একই সম্পর্ক পাশাপাশি দুজন দাঁড়ানো, আপনি একজনকে অনেক দামি দিলেন, আরেকজনকে আপনি এমন দিলেন যে সেটা খুব খারাপ, তখন ওই আচরণটাই প্রমাণ করে যে আপনাকে সে কতটা ছোটোভাবে দেখছে। এই জন্য ভাই বোনেরা, আমি কিন্তু আমার বাস্তব জীবনের অনেক কষ্টের মানে মুহূর্ত আছে, যেগুলোর কারণেই কিন্তু আমি আজকে এত শক্ত, এত পাথর হয়ে গেছি এবং নিজেকে এত শক্তভাবে চালাতে পারি। তো আপনারা এখনও যারা এই পরিস্থিতির শিকার হন নাই, জীবনে অনেক অনেক মুহূর্ত আছে, সেগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এখন আমি চলে যাব সেই 14,000 টাকায় কীভাবে সংসার চালাবো, সঞ্চয় করব এবং ভবিষ্যতের জন্য আমি সুন্দর করে চলবো। তো সঞ্চয় করাটাই সমাধান না, আমাদের কিন্তু আয় বাড়ানোর চেষ্টা করতে হবে। বারবার বলি যে এই টাকা দিয়ে সাময়িকভাবে আপনি আপনার দিনকে চালাবেন এবং চেষ্টা করবেন কোনোভাবেই হোক আপনি বাড়তি আয়ের জন্য আমরা পথ খুঁজি এবং সেটা যেন চেষ্টা করি। তো আসুন আমরা সবাই সেই 14,000 টাকায় কীভাবে সংসার চালিয়ে সঞ্চয় করবো সেটা দেখি। তো এমবি ফা আইডি থেকে বলছে, আপু 14,000 টাকার বেতন, রুম ভাড়া আর ডিটেলস বলছে, আমাকে সংসারের একটা বাজেট প্ল্যান দেন। আমি তার বাজেট প্ল্যানটা এখন শেয়ার করবো চাইছিলেন। তো এই যে দেখুন, আপনার 14,000 টাকা আয়, আপনি প্রতি মাসে একটা খাতা বানাবেন, এভাবে লিখবেন খাতাটায়। এই যে যেমন আমি লিখছি ডিসেম্বর 2025 আয় এত, আপনি যেভাবে পারবেন সেভাবে লিখবেন। আপনাকে একেবারে সুন্দর করে লিখতে হবে এমন কোনো কথা নেই। দেখুন আমার হাতের লেখা মাশাআল্লাহ এত সুন্দর, যেটা আপনারা অনেকেই হয়তো বা হাসেন। তো যাই হোক, এটা হয়েছে আপনি এভাবে খাতা বানাবেন এবং লিখবেন। তো এখন কথা হয়েছে 14,000 টাকা আয়, আমি একটা আইডিয়া দিই আপনাকে। এটা একদমই একরকম হবে এমন কথা না, আইডিয়াটা পেলে আপনি নিজেই বুঝতে পারবেন। ব্যয়ের তালিকাটা এভাবে লিখবেন আর এই পাশে লিখবেন জমা। জমাটা আপনি পরে দেখবেন কি হবে না হবে সেটা বলা যাবে না, হতেও পারে নাও হতে পারে, কিন্তু আপনি আয়টা লিখে তারপরে ব্যয়টা লিখবেন। এখন প্রথমেই আপনি টার্গেট করবেন আপনার 14,000 টাকা যেহেতু আয় আসছে, কিছু টাকা আপনাকে সঞ্চয় রাখতে হবে। সেই জন্য আপনি 1500 টাকা, এই যে মাসে 1500 টাকা সঞ্চয় করবেন। এই সঞ্চয়টা আপনি কখনোই হাতে করবেন না, কোনো মাটির ব্যাংকে করবেন না, কোথাও করবেন না। আপনি যদি বোঝেন আপনার ফ্যামিলিতে এই আয়টা প্রতি মাসে 6 মাস ধরে আসতেছে বা 1 বছর ধরে আসতেছে, এটা মানে ধারাবাহিকভাবে আসতেছে 14,000 টাকা, তাহলে আপনি বুঝে নেবেন যে এই আয়টা পার্মানেন্ট আয়, মানে এর চেয়ে ভবিষ্যতে বাড়বে বা কমবে সেটা বড় কথা না, কিন্তু আসতেছে। তো সেই জন্য আপনি একটা সঞ্চয় করে ফেলবেন। সঞ্চয় হয়েছে ব্যাংকের মাধ্যমে করবেন। তো এই ব্যাংকে 1500 টাকার একটা ডিপিএস করে ফেলবেন আপনি। তো এরপর হয়েছে বাসা ভাড়া, আপনি আমাকে জানাইছেন 3,000 টাকা বাসা ভাড়া, বিল নাকি 500 টাকা, তারপর গ্যাস বিল 1500 টাকা। এরপর হচ্ছে আপনি আপনার স্বামী যেহেতু ইনকাম করে তাকে 500 টাকা হাত খরচ রাখতে হবে তার জন্য। তারপর হচ্ছে আপনি এবং আপনার বাচ্চার জন্য 500 টাকা। এটা কেন 500 টাকা? এটা কিন্তু বাচ্চার খাবার খরচ বলি নাই। অনেকেই আমাকে ভুল বোঝে যে বাচ্চার জন্য 500 টাকা, মাথা নষ্ট। অনেকে উল্টাপাল্টা অনেক বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলে। আরে ভাই, এটা 500 টাকা আমি কিন্তু খাবার খরচ বলি না। এই 500 টাকাটা এই জন্য বলি, যেমন ধরুন আপুর হাতে যখন থাকবে, উনি একটা মেয়ে মানুষ, মান্থলি পিরিয়ড হলে ওনার 150-200 টাকা চলে যায় একটা প্যাড কিনতে। বাকি যে টাকাটা থাকে ওনার হাতে থাকবে, যখন তখন উনি বাচ্চাকে নিয়ে যদি বের হয় বা কোথাও যায়, তখন 10-20 টাকার একটা জিনিস কিনে দিতে হয় বাচ্চাকে। সেইটার জন্য আমি এই বাজেটটা রাখি, বলি যে বাচ্চার জন্য এটা আপনি কোনোভাবেই রোধ করতে পারবেন না। আমি বাচ্চাদের হাবিজাবি খাবার থেকে দূরে থাকতে বলি, কিন্তু আমিও আমার বাচ্চার জন্য কিছু না কিছু বাজেট রাখি। 10 টাকা 20 টাকা বাজেট তো রাখাই যায়। এটা কিভাবে কন্ট্রোল করবেন বলেন? এইটুকু না দিলে কি একটা মানুষ বেঁচে থাকতে পারে? সেই খরচটার কথা বলি। আর অনেকেই আমাকে আজে বাজে বলে বাচ্চার জন্য 500 টাকা। আর ভাই, বাচ্চার খরচটা তো আমাদের খরচের মধ্যেই বাচ্চার খরচ, ওর আবার আলাদা খরচ কি? ওর তো আমাদের জন্য ভিতর থেকেই ওর বাজেটটা থাকবে, তাই না? সে পড়াশোনা না করলে তার আমাদের মুদি বাজারের ভিতরেই তার খাবার দাবার লিস্ট থাকবে। তো এই যে দেখুন, এরপর হয়েছে মুদি বাজার। হ্যাঁ, মুদি বাজারটা হয়েছে 3,000 টাকা। আপু আপনি আমার মুদি বাজারের ভিডিও দেখবেন যে 3,000 টাকার নিচেই মুদি বাজার করে ফেলছি। সামান্য যদি কিছু লাগেও সেটা পরের কথা, কিন্তু আপনি 3,000 টাকার মধ্যে যদি অল্প অল্প সব কিছু কেনেন, সুন্দর মতো মুদি বাজারটা হয়ে যায়। আপনি 60 টাকা কেজি ধরে চাল কিনলে 20 কেজি 25 কেজি চাল কিনবেন, ডাল কিনবেন, 2 লিটার তেল কিনবেন, সব কিছু সুন্দর মতো আপনার হয়ে যাবে। আপনি আমার মুদি বাজারের যে ভিডিও আছে সেটা দেখবেন, বা এই ধরনের অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনি দেখলে বুঝবেন যে কি সুন্দর করে মুদি বাজার অল্প টাকায় করা যায়। আপনি নিজেও চেষ্টা করবেন, লিস্ট বানাবেন ঘরের মধ্যে আপনার কি কি লাগে, তাহলে ছোট্ট
ছোট্ট মানে জিনিসগুলো আছে থেকে শুরু করে সব লিখবেন, অল্প অল্প নেওয়ার চেষ্টা করবেন। এইভাবে আপনি একটা মাস চালান, পরবর্তী মাস বুঝতে পারবেন কোনটা বেশি লাগে কোনটা কম লাগে। তারপর আপনি মাছ রাখবেন 1000 টাকা, একবারে কিনে ফেলবেন মাছটা, যদি ঘরে ফ্রিজ থাকে একবারে কিনবেন, না থাকলে আপনি হচ্ছে প্রতি 1 দিন 2 দিন পর পর যে মাছ খাবেন সেইটা আপনি একসাথে কিনবেন। এভাবে যে আজকে মাছ খাবো কালকে খাবো এটা কিনলেই আনাপ। যদি ফ্রিজ না থাকে, ফ্রিজ থাকলে আপনি একবারে কিনে ফেলবেন। এইভাবে যদি ফ্রিজ থাকে তাহলে 700 টাকার মুরগি কিনে আপনি সপ্তাহে যেন একদিন ভালোভাবে খেতে পারেন এভাবে রেখে দেবেন। আর না হলে আপনি প্রতি সপ্তাহে একটা করে মুরগি আনবেন, খুব সুন্দর করে আরামসে সবাই খাবেন। আর যদি ফ্রিজ থাকে তাহলে এনে ভাগা ভাগা করে রাখবেন আপনি। এরপর ডিমটা হয়েছে আপনি 500 টাকা রাখছি, একদিন পর পর ডিম খেলে আপনার মাশাআল্লাহ এভাবে ডিম হয়ে যাবে। এরপর সবজি রাখছি 800 টাকা। অনেকে আমাকে বলে 600 টাকার, আমি একটা বাজেটে দেখাচ্ছি যে 600 টাকার সবজি, 600 টাকার সবজিতে কি হয়। আসলে আপনার এইখানটা দেখতে হবে আগে। এইটা যদি আপনার বেশি না থাকে তাহলে আপনি এই 600 টাকা কেন 500 টাকা কেন, আমার 300 টাকাও খাওয়া লাগতে পারে। অনেকেই আছে, আপনারা ভাই বোনেরা বিশ্বাস করবেন না, আমার চোখের সামনে আমি অনেক গল্প শুনি, বাজেট ভিডিও দেই যে কারণে বাস্তব অনেকের লাইফস্টাইল আমি শুনি, ছোট বড় সবার লাইফস্টাইল শুনি। তো খাওয়া দাওয়ার কথাও শুনি, যে মর্মান্তিক কিছু কথা আছে যেগুলো আপনাদেরকে শেয়ার করতেই আমার ভয় লাগতেছে বা কষ্ট লাগতেছে, যে কীভাবে মানুষ এত কষ্ট করে চলে। আপনারা যেটা উপলব্ধিও করবেন না যে এত কষ্ট করে চলে। তো এই 800 টাকা রাখলাম আপু, যেহেতু শীতের দিন আসছে, সবজি বাজারটা আপনি প্রচুর সবজি খাবেন, এটা প্রতিদিনে প্রায় আপনার 32 টাকা পরে 800 টাকা হিসেবে। তো আপনি প্রতিদিন সবজি কিনবেন না আপু, 3 দিনের মধ্যে একদিন কিনবেন, তাহলে দেখবেন 100 টাকায় আপনি খুব সুন্দর করে 3 দিনের বাজার আপনার হয়ে যায়। শাকসবজি যা কিনবেন 3 দিন অনেক সুন্দর হবে। আমি তো আপনাদের প্রতিদিন কিনতে বলি না, আপনারা প্রতিদিন না কিনে 2-3 দিন পরে টাকাটা একসাথ করে অনেকগুলো কিনবেন, দেখবেন যে অনেক সুন্দর হয়। জরুরি প্রয়োজনে 500 টাকা। জরুরি প্রয়োজনটা কি? এই যে আমি সব ভিডিওতেই বলি, আপনার বাসায় মেহমান আসতে পারে, হঠাৎ কোনো প্রবলেম হতে পারে, আবার হঠাৎ করে কোনো প্রয়োজন, যাই দরকার হয় না দরকার হয়, এটাকে জরুরি প্রয়োজন বলে। তো এইটা যদি খরচ না হয় ভাই বোনেরা মাসের শেষে, অবশ্যই আপনার এই টাকাটাকে জমাবেন। কেন জমাবেন? এই যে জমার খাতায় আসবে, এই যে এইখানে জরুরি প্রয়োজনে এখানে এই যে প্রতি মাসে 500 টাকা করে জমাবেন, যদি খরচ না হয়। এভাবে ধরেন জমাতে ঠিক আছে, এভাবে জমাতে আপনি বছরে যদি ধরেন 1 মাসে খরচ হয়েছে আর 1 মাসে হয় নাই, বছরে যদি আপনি এইভাবে 1 2 3 4 5 এই যে 6 বারও জমাতে পারেন 500 টাকা করে, ঠিক আছে, তাহলে আপনার 1 2 3 4 5 6 এখানে 3000 টাকা হয়ে যায় ভাই বোনেরা, ঠিক আছে। যদি আপনি জমাতে বছরে প্রতি মাসে যদি 1 মাস পর পরও 500 টাকা জমাতে পারেন, আপনার 3000 টাকা হয়ে যায়। এই 3000 টাকা দিয়ে সুন্দর মতো আপনি ছোট ছোট কিছু জিনিস কিনতে পারেন, কিছু হঠাৎ করে 2000 টাকার মধ্যে কাপড় কেনাকাটা করতে পারেন, 1000 টাকার মধ্যে কোথাও ঘুরে আসতে পারেন। আমি এই জন্য আপনাদেরকে বলি, জরুরি খাতের টাকাটা আপনার, এই যে জরুরি সঞ্চয়টা মাসের শেষে আবেগে কোনো খরচ হয় নাই, ওটা খরচ করে ফেলবেন না, এটা রাখবেন। এই যে অনেকেই বলেন কাপড় চোপড় কীভাবে কিনবো, কাপড় চোপড় কিনবেন, আমরা প্রত্যেকেই কাপড় চোপড় পরি, অনেক ঘরে আছে, এখান থেকে আমাদের বুঝে কিনতে হবে, আবেগে তো কেনা যাবে না। বছরে ফ্যামিলিতে সদস্য কয়জন, কয়টা কাপড় লাগে, সেটা হিসাব করে আপনাকে এই আয় থেকে আপনাকে সেই টাকা সঞ্চয় করে আপনাকে এই কাপড় চোপড় কিনতে হবে। এখন আপনি কি বাড়াতে পারবেন ওই আয়টা? যদি না বাড়াতে পারেন তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে বের করতে হবে। এখন আরেকটা পরামর্শ আপুর জন্য, সেটা হয়েছে যে আপনি গ্যাস বিল 1500 টাকা বলছেন, হ্যাঁ, এটা যদি আপনার আশেপাশে যদি সরকারি লাইনের গ্যাস না থাকে তাহলে অবশ্যই আপনাকে 1500 টাকা দিয়ে বোতল ভরতে হবে। আর যদি এইরকম হয় যে আপনি গ্রাম অঞ্চলে থাকেন তাহলে এই গ্যাসটা খরচ করবেন না, লাকড়ি দিয়ে রান্না করবেন। আর যদি এইরকম হয় যে হ্যাঁ আপনার সুযোগ আছে যে আশেপাশে আপনার লাইনের গ্যাস মানে সরকারি গ্যাস থাকে, সেই সব বাসায় শিফট হইতে হবে। যদি আপনি এই গ্যাসটা যদি আপনি মানে কমাতে পারেন, আপনার যদি গ্যাস খরচটা না লাগে, তাহলে আলহামদুলিল্লাহ এখান থেকে 1500 টাকা আপনার সংসারে চলে আসে। সেই 1500 টাকা আপনার কিন্তু এইখানে প্রতি মাসে, এই যে এখানে প্রতি মাসে জমার ভিতর থাকবে। অথবা আপনি আপনার প্রয়োজনে যে জিনিসটা আরও প্রয়োজন হয়, অনেকে বলে মোবাইল খরচ কোথায়, এই খরচ কোথায়, ওই খরচ কোথায়। আরে বাবা, আমার তো আয়ই নাই। আগে তো আমার মোবাইল খরচের আগে জরুরি হচ্ছে আমার পেট চালানো, আমার সংসার চালানো, আমার বিপদ। তাহলে আমি আমার এগুলো চলার পরে না আমার ওইগুলো, তাই না, মেনটেন করতে হবে। তো আপুমনি, আশা করি আপনি বুঝতে পারছেন, কারো কথায় কান দেবেন না। আপনি এই মানে লিস্টটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং এভাবে 2-3 মাস চলুন আপু, আপনি দেখবেন জীবনটা শৃঙ্খলায় চলে আসবে। খুব সুন্দর করে আপনি চালাতে পারছেন, হতাশ হবেন না, একদমই ভেঙে পড়বেন না, সংসার চালাবেন। পাশাপাশি বাড়তি আয়ের চিন্তা করতে হবে। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সেজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আর যারা ভালোবাসেন, যাদের ভালো লাগছে, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে অল্প আয়ের মানে চলা মানে লজ্জার কিছু না। আপনার এটা একটা স্কিল। আপনি ব্যয়ের পাশাপাশি আপনার অল্প টাকার পাশাপাশি আপনি কিন্তু আপনার মানে আয়টাকে বাড়ানোর চিন্তা করতে হবে। এটা হচ্ছে একদম সঠিক সমাধান। অল্প আয়ে চলা হয়েছে মানে কিছুদিনের জন্য, কিন্তু এটা দীর্ঘস্থায়ী কোনো সমাধান না। আয়টাকে বাড়াতে হবে। সবসময় বলি আমি, আয়ের রাস্তা বাড়াতে হবে, যে কি করলে ভালো হয়।
হয়। আর এটা কোনো সমাধান না যে অল্প আয়ে চলবো সারা জীবন, এটা কোনো সমাধান না। আর টাকার দিকে তাকিয়ে থাকলে তো টাকা আসবে না, তাই না? টাকার পেছনে দৌড়াতে হবে যে কীভাবে আমরা টাকা ইনকাম করতে পারি সুন্দরভাবে, সৎ পথে, সেই চিন্তা করতে পারি। তো অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।